ম্যাডাম গ্যাস আইছে। আচ্ছা রাখেন এখানে। আরে এটা তো আমার এক্স হাজব্যান্ড বাবু, কিন্তু ও আমার বাসায় গ্যাস সিলিন্ডার দিতে আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর হুট করে এই অবস্থা কিভাবে হলো। না, ওর সামনে এভাবে যাওয়া যাবে না। আমি আমার মুখ ঢেকে তারপরে ওর সামনে যাব, আর ওর মুখ থেকেই শুনবো কিভাবে ওর এই অবস্থা হলো। আচ্ছা আপনার বিল কত হয়েছে? বিল 1450 টাকা। আচ্ছা দাঁড়ান আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আল্লাহ। এই যে নেন আপনার টাকাটা। ও আচ্ছা ম্যাডাম, এখানে তো 1500 টাকা আছে, আপনি তো 50 টাকা বেশি নিচ্ছেন। হ্যাঁ, ওই বাকি 50 টাকা আপনার টিপস, আপনি রেখে দেন। 50 টাকা টিপস? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হায় রে, যে মানুষটা এক সময় লাখ লাখ টাকা ইনকাম করত, সেই মানুষটা এখন 50 টাকা টিপস পেয়ে কতই না খুশি। ম্যাডাম কি ভাবতেছেন আপনি? না না, কিছু না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আসি এখন। হ্যাঁ আর শোনেন, আচ্ছা আপনি তো 6তলায় গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসছেন, আর আমাদের লিফটেও তো সমস্যা, সিঁড়ি বেয়ে আসছেন। এক কাজ করেন, আপনি ভেতরে আসেন, একটু রেস্ট করেন, তারপরে চলে যান। না ম্যাডাম, আমার আরো অনেকগুলো বাড়িতে যেতে হবে গ্যাসের বোতল নিয়ে। ম্যাডাম এখন বসলে হবে না। আপনি 5 মিনিট বসেন, আমি আপনাকে এক গ্লাস পানি দিই, আপনি খেয়ে তারপরে যাবেন। আসেন। হ্যাঁ আসেন তো। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ আসেন, আসেন, বসেন। আরে আরে, কি করছেন আপনি? নিচে কেন বসতেছেন? না ম্যাডাম, এত দামি সোফায় বসতাম, ময়লা হয়ে যাবে তো, আমার সারা শরীরে তো ময়লা ম্যাডাম। বসেন, আপনি ওখানেই বসেন। উপরে বসতাম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বসেন, ওখানে বসেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। জি ম্যাডাম বলেন। আচ্ছা, আপনি পাশের মহল্লায় থাকেন না? আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন আমি আপনাকে দেখেছি। হ্যাঁ ম্যাডাম, আমি তো পাশের মহল্লাতেই থাকি, কিন্তু ম্যাডাম আপনি আমাকে চেনেন কিভাবে? আসলে আমি আপনাকে চিনি কিভাবে? আমি হচ্ছে আপনার ওয়াইফ বৃষ্টির ফ্রেন্ড। বৃষ্টির ফ্রেন্ড? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন আসি। আরে দাঁড়ান, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? আচ্ছা ভাইয়া, আমি যতটুক জানি আপনার তো দুটো ফ্যাক্টরি ছিল, আর ঢাকা গুলশানে আপনার একটা বাড়িও ছিল। তাহলে আপনি হুট করে গ্যাস সিলিন্ডার বিক্রি কেন করছেন? কারণ আপনাকে দেখে না হুট করে আমার এই কথাটা মনে পড়ে গেছে, তাই আর কি জিজ্ঞেস করলাম। আসলে ম্যাডাম, আমার জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। আমার দুটা ফ্যাক্টরি, গুলশানে বাড়ি, কোটি কোটি টাকা, আরে গাড়ি, আমার না কোনো জিনিসের অভাব ছিল না একটা সময়। আসলে আপনাকে কি বলবো, এটা অনেক বড় স্টোরি। আসলে এত বড় স্টোরি বলতে গেলে আমার আরও অনেক গ্যাসের বোতল আছে, এগুলো আরও অনেক বাড়িতে দিতে হবে। আমি সময়ের সাথে পারবো না ম্যাডাম। এই বোতলগুলো না দিতে পারলে আমার আবার বেতনও হবে না, পরে আমি আবার খাইতেও পারবো না ম্যাডাম, না খেয়ে থাকতে হবে। আপনি যে 50 টাকা বকশিস দিচ্ছেন না, এই 50 টাকাতে মনে করেন যে আমি দুপুরে নাস্তা করবো ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আজকে আর বলবো না ম্যাডাম, আমি অন্য একদিন বলবো ম্যাডাম, আজকে আসি আমি। আরে দাঁড়ান ভাইয়া, কোথায় যাচ্ছেন? এখানে বসেন। দেখেন ভাইয়া, আপনি আমাকে আপনার আপনজন ভেবে আপনার কষ্টের কথাগুলো বলতে পারেন। আমি দেখি যদি আমি আপনার কোনো হেল্প করতে পারি। আর এমনিতেও আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনের মধ্যে থাকেন, আপনার চেহারার মধ্যে একটা দুশ্চিন্তার ভাব। ভাইয়া, আপনি কিছু মনে না করলে আমাকে বলেন প্লিজ। ম্যাডাম আপনি যেহেতু এত অনুরোধ করতেছেন, তাহলে শোনেন। আমার এক সময় দুটো ফ্যাক্টরি ছিল, আমার গুলশানের মতন জায়গায় আমার একটা বাড়ি ছিল ম্যাডাম, আমার কোটি টাকা ছিল, আমি কোটি কোটি টাকার মালিক ম্যাডাম আমি ছিলাম। আমার কপালটা এতটাই খারাপ যে আমার দুটো ফ্যাক্টরিতে আগুন লেগে যায়।
আমার ফ্যাক্টরির ভিতরে যত ম্যাশিং ছিল, যত জিনিসপত্র ছিল, সব কিছু পুড়ে কয়লা হয়ে যায়। পরে আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়। আমি আমার স্ত্রীকে তালাক দিই। আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার পরে কয়েকদিন পর ভালোবেসে আরেকটা মেয়েকে আমি বিয়ে করি। আমি যাকে বিয়ে করেছিলাম, আমার গুলশানে যে বাড়িটা ছিল, আমার যে টাকা পয়সা ছিল, এই মেয়েটি সব তার নামে লিখে নেয়। লিখে নিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে পুলিশের কাছে আমাকে দিয়ে দেয়। আমি সেই মিথ্যা মামলার 1 বছর আমি জেল খেটেছি। আমি জেল খেটে আমি বাইরে বেরোয় দেখি আমার কিছুই নাই। আমার আত্মীয়স্বজন বলতে আমার এখন কেউ নেই। আমার সেই প্রিয় মানুষটা, আমি যাকে আগে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই আমার জীবনের প্রিয় মানুষটা ছিল, সে আমাকে বেশি ভালোবাসতো। এখন আমি এমন একটা সময় পার করতেছি, একমাত্র আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। এখন বেঁচে থাকার জন্য তো খাবারের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। এখন কি করব, কোনো কিছু খুঁজে না পেয়ে এখন আমি এই গ্যাসের দোকানে কাজ করি। যা আমি পাই এতে আমার পেটটা কোনো রকম চলে যায়। যাই হোক, আমি আমার প্রিয় মানুষটাকে খুব মিস করি। আমি তাকে আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসতাম, জানেন ম্যাডাম। মানে আমি এমন একটা জীবন পার করে যাচ্ছি, আর এমন একটা সময় আমি পার করছি, আসলে বোঝেন তো, আমার 2টা ফ্যাক্টরি যখন আগুন লেগে গেল, তখন তার মানুষ আর ঠিক থাকতে পারে না, আমি তো আর ঠিক থাকতে পারি না। তখন রাগের মুখে, রাগের মাথায় আমি আমার স্ত্রীর সাথে যা না তাই ব্যবহার করেছিলাম। রাগের মুখে তাকে আমি তালাকও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনার সব কথাই আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথাই বুঝতে পারছি না। সেটা হচ্ছে, আপনি যে বললেন আপনি আপনার স্ত্রীকে মারধর করতেন, অনেক অত্যাচার করতেন, কিন্তু কেন করতেন? আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসতেন না, নাকি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো না? না না ম্যাডাম, আপনি কি বলেন? আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো। আমার মনে হতো আমার স্ত্রী তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো আমাকে। কিন্তু ম্যাডাম, আমার স্ত্রীকে আমি আগে খুব ভালোবাসতাম। যখন আমার জীবনে অন্য কোনো নারী আসলো, তখনই আস্তে আস্তে না আমার স্ত্রীকে ভুলতে শুরু করলাম। কিন্তু আমি আমার স্ত্রীকে খুব মিস করি, তাকে আমি পাগলের মতন ভালোবাসি এখন। হ্যাঁ, বুঝলাম। আপনি আপনার স্ত্রীকে অনেক মিস করেন। আচ্ছা, আপনি যে আপনার স্ত্রীর কাছে ক্ষমা কেন চাইলেন না? আসলে ম্যাডাম, আমি যে এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আসলে আমি যে তার সামনে যাব, তাকে যে আমার এই মুখটা দেখাবো, এই অ্যাবিলিটি আমার নাই। আমি যে এত বড় অপরাধ করেছি, আমি এত বড় অন্যায় করেছি তার সাথে, আসলে তার সামনে যে আমি হাজিরে বলবো যে আসলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এই মুখটা না আমার নাই। আসলে এই মুখ নিয়ে আমি আর তার সামনে আর যাইতে চাই না, কারণ আমার সে মুখখানা নাই যে তার কাছে যে আমি মাপ চাবো। এই জন্য কখনো যাওয়া হয় না। আচ্ছা, এখন যদি আপনার স্ত্রী আপনার সামনে আসে, তখন আপনি কি করবেন? আমার স্ত্রী আর আমার সামনে কিভাবে আসবে? আমি তো নিজেই জানি না সে কোথায় আছে। আমি নিজেই জানি না সে কি বেঁচে আছে নাকি মারা গেছে। আর আমার সামনে সে আসবে বা কেন? সেও তো আর আমাকে আর ভালোবাসে না। সে যদি আমাকে ভালোবাসতো, তাহলে হয়তো বা কোনো একদিন সে আমাকে বলতো যে যা আবার হয়েছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আসো আমরা আবারও একসাথে সংসার করি। তাহলে এই কথাগুলো হয়তো বা সে বলতো, কিন্তু সে তো আর কখনো আমার সামনেও আসে না। যাই হোক ম্যাডাম, অনেক কথা বলেছি। আমার আবার অনেক বাড়িতে যাইতে হবে। আমার কাছে অনেকগুলো গ্যাসের বোতল রয়েছে। আচ্ছা, দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কিনা। আরে বৃষ্টি, তুমি? হ্যাঁ, বৃষ্টি, তুমি এখানে? এটা আমার বাসা। এত বড় বাসা তোমার, তুমি এখানে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার সামনে এখানে বসে আসছো। আমি কি সে টাইম ধরে কি তোমার সাথে কথা বলতেছিলাম? হ্যাঁ, অবাক হচ্ছ তাই না? আমিও অবাক হয়েছিলাম যখন আমি তোমাকে গ্যাস সিলিন্ডার দিতে দেখেছি। যাই হোক, জানো, আমি না তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। এতগুলো বছর আমি বিয়ে করিনি, শুধু তোমার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে, হয়তো আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো যখন আমি অন্য কারো হয়ে গেছি, যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা সংসার হয়ে গেছে, তখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এই যে এখন যেটা তুমি বুঝতে পারছো, সেটা যদি তুমি আরো 6 মাস আগে বুঝতে,
তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তারপরও দোয়া করি তুমি যেন ভালো থাকো। সবসময় তোমার জন্য এটাই দোয়া করে গেছি, তুমি যেখানেই থাকো ভালো থাকো। কারণ আমার ভালোবাসা না মিথ্যে ছিল না, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এত ভালোবাসার পরও একটা মানুষকে আমি নিজের করে রাখতে পারলাম না। সেই মানুষটা আমার প্রতি সন্তুষ্ট না, সেই মানুষটার আমাকে ভালো লাগে না। তাহলে কি বৃষ্টি তুমি আর আমার নাই? না, আমার জীবনে আল্লাহ পাক এমন একজনকে পাঠিয়েছে যে এখন আমার পুরো পৃথিবী জুড়ে আছি। আমি না এখন তাকে নিয়েই ভাবি। কারণ তুমি তো আমাকে আগলে রাখতে পারোনি, তুমি আমাকে ভালোবাসতে পারোনি। যদি ভালোবাসতে তাহলে হয়তো সারা জীবন তোমার করেই রাখতে। যাই হোক, আমি না তোমার সাথে আর কথা বাড়াতে চাই না। আচ্ছা ঠিক আছে, থাক। আপনার আর আমাকে বাসা থেকে বের করে দিতে হবে না ঘাড় ধাক্কা দিয়ে, আমি নিজের থেকে বেরোয় যাচ্ছি। আসলে আমি ভেবেছিলাম যে আমার প্রিয় মানুষটা হয়তো বা আমার জন্য আজও রয়ে গেছে। আমি কখনো ভাবতে পারি না আমার প্রিয় মানুষটার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। আমি কখনো ভাবতে পারি না আমার প্রিয় মানুষটা এই ধরনের কথাগুলো বলবে। যাই হোক, আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজের থেকে বেরোয় যাচ্ছি। আমি সবসময় দোয়া করবো তোমার জন্য, তুমি ভালো থাকো। তোমার জন্য যদি আমি যুগের পর যুগ অপেক্ষা করতাম, তারপরও তুমি যেমন ঠিক তেমনই থাকতে। হয়তো আমার ভাগ্যে এটা ছিল, হয়তো তোমার থেকেও যত্নশীল মানুষ আমার ভাগ্যে ছিল, তাই হয়তো আমি তাকে পেয়েছি আর তোমাকে হারিয়েছি। এতে আমার কোনো আফসোস নেই, আমি কখনো আফসোস করি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।